হরমুজ প্রণালী নামটা আমাদের অনেকেরই শোনা, তাই না? কিন্তু এই ছোট্ট একটা জলপথ, কেন এটা নিয়ে এত মাথামাথি, কেন এটাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হয়? চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে বুঝি। আচ্ছা, যদি হঠাৎ করে প্রশ্ন করি, বলুন তো পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়াটারওয়ে বা জলপথ কোনটা? মাথায় হয়তো পানামা বা সুয়েজ খালের নাম আসবে, তাই না? আশাই স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে কি, অর্থনৈতিক আর স্ট্র্যাটেজিক দিক থেকে দেখলে এমন একটা জলপথ আছে যেটা এই সবগুলোকে পেছনে ফেলে দেয়। আর এর গুরুত্বটা লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যে। ২০১৯ সালের একটা হিসাব বলি। হরমুজ প্রণালী দিয়ে জানেন প্রতিদিন কত ব্যারেল তেল পার হতো? প্রায় ১,৯০,০০,০০০ ব্যারেল। ভাবা যায়? প্রতিদিন। এখন ১,৯০,০০,০০০। সংখ্যাটা শুনতে হয়তো ঠিক আছে, অনেক বড়, কিন্তু এর আসল ইম্প্যাক্টটা কি? এভাবে ভাবি চলুন, সারা দুনিয়ার সমুদ্রপথে যত তেল বাণিজ্য হয় তার প্রায় 1/3 কিন্তু এই এক চিলতে পথ দিয়ে যায়। তার মানেটা কি দাঁড়ালো? মানে হলো এই একটা রাস্তা যদি কোনো কারণে একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে একটা সুনামি চলে আসবে, একদম আক্ষরিক অর্থেই। এই জন্যই তো একে বলা হয় গ্লোবাল আর্টারি বা বিশ্বের প্রধান ধমনী। আর এটা কিন্তু কোনো কথার কথা না। চলুন তো দেখি এই লাইফলাইনের উপর কারা সবচেয়ে বেশি নির্ভর করে। এই যে চার্টটা, এটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন তেলের একটা বিশাল অংশ কোথায় যাচ্ছে। এশিয়ার দেশগুলোতে, যেমন ধরুন জাপান, তাদের মোট আমদানিকৃত তেলের 3/4 পায় এই পথে। আর চায়না, তাদের প্রায় অর্ধেক তেল আসে এখান দিয়েই। মানে বুঝতেই পারছেন, এই দেশগুলোর অর্থনীতি চাকা ঘুরছে কিন্তু এই সরু জলপথটার উপর ভর করেই। তো এর গুরুত্ব তো আমরা বুঝলাম, কিন্তু জিনিসটা আসলে কোথায়? চলুন এবার একটু ম্যাপে চোখ রাখি, দেখি ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী জলপথটা। ওহ, তার আগে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে নিই। আমরা যে প্রণালী বা স্ট্রেট বলছি, এটা আসলে কি? একদম সহজ করে বললে, প্রণালী হলো দুটো বড় সাগর বা উপসাগরকে জোড়া লাগানোর একটা সরু রাস্তা। আর এই হরমুজের বেলায় এই সরু রাস্তাটাই কিন্তু পুরো খেলার আসল মাঠ। এই যে দেখুন ম্যাপটা, একদিকে পারস্য উপসাগর, আরেকদিকে ওমান উপসাগর আর আরব সাগর। এই দুটোকে কানেক্ট করছে হরমুজ। এর এক পারে আছে ইরান, আর অন্য পারে ওমান আর ইউএই। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? পৃথিবীর সবথেকে বড় বড় যে তেল ট্যাঙ্কারগুলো, সেগুলো যে চ্যানেলটা দিয়ে যায়, সেটা সবচেয়ে সরু জায়গায়, মাত্র ২ মাইল চওড়া। মাত্র ২ মাইল, চিন্তা করা যায়? এখন প্রশ্ন হলো, এত সরু একটা জায়গায় এত বড় বড় সব জাহাজ কিভাবে ধাক্কা না লাগিয়ে যাতায়াত করে? নিশ্চয়ই কোনো সিস্টেম আছে, তাই না? অনেকটা আমাদের হাইওয়ে ট্রাফিকের মতো। চলুন তো দেখি সেই সিস্টেমটা আসলে কি। এই যে ছবিটা দেখুন, একদম পরিষ্কার। এটাকে বলে ট্রাফিক সেপারেশন স্কিম বা সংক্ষেপে TSS। ঠিক যেন একটা হাইওয়ে, উপসাগরে ঢোকার জন্য ২ মাইল চওড়া একটা লেন, বের হওয়ার জন্য আরেকটা ২ মাইলের লেন, আর মাঝখানেও ২ মাইল চওড়া একটা বাফার জোন, যাতে মুখোমুখি ধাক্কা লাগার কোনো সুযোগই না থাকে। কি দারুণ গোছানো একটা সিস্টেম, তাই না? আচ্ছা, এবার আসি এই প্রণালীর সবচেয়ে জটিল আর বলা যায় সবচেয়ে বিস্ফোরক টপিকটাতে। প্রশ্নটা হলো, এই জলের উপর কন্ট্রোলটা আসলে কার? কে ঠিক করবে কোন দেশের জাহাজ যাবে আর কোন দেশেরটা যেতে পারবে না? এখানেই কিন্তু আসল খেলাটা জমে ওঠে। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই ব্যাপারটা বোঝা যাবে। দেখুন, ১৯৫৯ সালে ইরান আর ১৯৭২-এ ওমান দুজনেই তাদের নিজেদের জলসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বাড়িয়ে দিল। এতে কি হলো জানেন? এতে হলোটা কি, যে প্রণালীটা এতদিন ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার বা আন্তর্জাতিক জলপথ, সেটা রাতারাতি ইরান আর ওমানের টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে চলে এলো। মানে অনেকটা তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো হয়ে গেল ব্যাপারটা। তো নিজেদের জলসীমার ওপর কন্ট্রোল পাওয়ার পর ইরান আর ওমান একটা নিয়ম চালু করল। তারা বলল, এখান দিয়ে শুধু ইনোসেন্ট প্যাসেজ বা নিরীহ চলাচল করা যাবে। এখন শব্দটা শুনতে যতটা নিরীহ মনে হচ্ছে, এর পেছনের আইনি মারপ্যাচটা কিন্তু মোটেও অতটা সোজাসাপটা না। এই জায়গাতেই কিন্তু আসল বিতর্কটা। ইনোসেন্ট প্যাসেজ দিয়ে ইরান আর ওমান বোঝাতে চায় যে, ভাই, এটা আমাদের এলাকা, এখানে কোনো যুদ্ধজাহাজ ঢোকানোর আগে আমাদের পারমিশন নিতে হবে।
অন্যদিকে আমেরিকা আর তার মিত্রদের কথা হলো না, এটা একটা আন্তর্জাতিক প্রণালী, এখানে চলবে ট্রানজিট প্যাসেজ রুল, মানে আমরা কোনো পারমিশন ছাড়াই দ্রুত গতিতে এই পথ ব্যবহার করার অধিকার রাখি। বুঝতেই পারছেন, দুটো একদম বিপরীতধর্মী দাবি। এই টেবিলটা দেখলে পুরো ছবিটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। একদিকে ইরান আর ওমান, তারা বলছে আগে পারমিশন নাও, আরেকদিকে আমেরিকা, তারা বলছে কোনো পারমিশনের দরকার নেই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ইরান আর ওমান দুজনেই কিন্তু জাতিসংঘের সমুদ্র আইন বা UNCLOS-এ সাইন করেছে, আর সেই আইনে কিন্তু এই ধরনের প্রণালীতে ট্রানজিট প্যাসেজের অধিকার দেয়া আছে, কিন্তু তারা চুক্তির এই অংশটা মানতে রাজি না। আর এই যে মতের অমিল, এটাই হরমুজ প্রণালীকে সবসময় একটা উত্তেজনার কেন্দ্রে রাখে। তো এত যখন ঝুঁকি, এত পলিটিক্যাল টেনশন, তখন তো মনে প্রশ্ন আসতেই পারে যে এর কি কোনো বিকল্প রাস্তা নেই? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকের মাথাতেই এসেছে, আর এর উত্তর খোঁজার চেষ্টাও হয়েছে। আর এই হলো সেই বিকল্প, হাবশান ফুজাইরা পাইপলাইন। ৩৬০ কিলোমিটার লম্বা একটা বিশাল পাইপলাইন, যেটা হরমুজ প্রণালীকে পুরোটাই বাইপাস করে চলে গেছে। মানে পারস্য উপসাগর থেকে তেল সোজা চলে যাচ্ছে ওমান উপসাগরে, প্রণালীর ভেতর দিয়ে আর যেতেই হচ্ছে না। ভাবুন, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এমন একটা পাইপলাইন বানানোর একটাই কারণ হতে পারে, আর সেটা হলো সবাই জানে হরমুজ প্রণালী কতটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে ফেলি। আমরা কি দেখলাম? ১. হরমুজ প্রণালী হল সারা বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের লাইফলাইন। ২. এখান দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল যায়। ৩. এই বিশাল চাপ সামলানোর জন্য এখানে একটা হাইওয়ের মতো ট্রাফিক সিস্টেম আছে। ৪. এর কন্ট্রোল নিয়ে ইরান আর আমেরিকার মধ্যে একটা আইনি লড়াই সব সময় চলে। আর সবশেষে এই ঝুঁকিটা এতই বেশি যেটাকে এড়িয়ে যাওয়ার জন্য একটা ৩৬০ কিলোমিটার লম্বা পাইপলাইন পর্যন্ত বানাতে হয়েছে। তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। আমরা সবাই জানি পৃথিবী এখন ধীরে ধীরে ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে, সোলার এনার্জি, উইন্ড পাওয়ার এসবের দিকে ঝুঁকছে। এখন ভাবার বিষয় হলো, ভবিষ্যতে যখন তেলের ওপর আমাদের নির্ভরতা কমে আসবে, তখনও কি এই একচিলতে জলপথের ক্ষমতা আর গুরুত্ব আজকের মতোই থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাবও ফিকে হয়ে যাবে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতে আমাদের দেবে।